পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমে বললাম 2026 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তাদের তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই যে 1 নম্বরে টোটাল প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন। এখন এক এক করে আমি প্রশ্নের যেমন 1 নম্বরে এমসিকিউ আছে, 5টি এমসিকিউর উত্তর দিতে হবে 5 মার্ক। এরপরে তোমাদের এই দেখে নিলাম 5টি এমসিকিউ। এরপরে 2 নম্বরের প্রশ্ন যে পূর্ণবাক্যে উত্তর দাও 5টি, একটি বাক্যে। তারপর 3 নম্বরে হচ্ছে অর্থ লেখো। তারপর 4 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্ক প্রশ্ন, 3টি প্রশ্ন উত্তর বাক্য রচনা 5 নম্বরে। আর 6 নম্বরে হচ্ছে তোমার হলো বিপরীত শব্দ, 7 নম্বরে লিঙ্গ পরিবর্তন, 8 নম্বরে চিঠি। যাই হোক, আমি এক এক করে পূর্ণাঙ্গ প্রশ্ন দেখিয়ে দিলাম, এবার সম্পূর্ণ উত্তর আমরা দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, যখন ঝড় ওঠে তখন আকাশ কি থাকে? সাদা, কালো, নীল, লাল, অর্থাৎ কালো থাকে। কারণ ঝড় কবিতায় কবি বলেছেন যে দেখে আকাশখানা একেবারে কালো, অর্থাৎ ঝড় ওঠার সময় আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর পরের প্রশ্ন, বাদল হাওয়ায় মনে পড়ে। তা আমরা যদি উত্তর বলি ছেলেবেলার কথা, কারণ বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতা বলা হচ্ছে বাদল হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। ঠিক আছে। এরপর পরের প্রশ্ন, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল কে? মোরগ, কারণ পাহাড়িয়া বর্ষাসুরের গল্পে প্রথমে ব্যাঙের সঙ্গে মৌমাছি যোগ দেয়। এরপর মোরগ যোগ দেয়, সবশেষ বাঘ যোগ দেয়, তাই দ্বিতীয় সঙ্গী হলো মোরগ। এরপর লিমেরিক ছড়া তর্জমা করেছেন, এটা হচ্ছে তোমার সত্যজিৎ রায় তর্জমাটা। এডওয়ার্ড লিয়ারের লেখা লিমেরিক সত্যজিৎ রায় বিদেশি ভাষা থেকে বাংলায় অনুবাদ বা তর্জমা করেছেন। বিকট হুঙ্কারে বাঘটি ঝাঁপিয়ে পড়লো তার উপর। বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল কোথায়? আরজান। মধুয়ান্তে বাঘের মুখে পাঠান, সে বাঘটা আরজানের উপর বিকট হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে আমরা পূর্ণবাক্য উত্তর দেব। 2 নম্বরের প্রশ্ন, মধুয়ান্তে বাঘের মুখে পাঠ্যাংশ কোথা থেকে নেওয়া হয়েছে? বাঘের মুখ পাঠ্যাংশটি বিখ্যাত লেখক আবু ইসহাকের সুন্দরবন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পাঠ্যাংশে সুন্দরবনে মধু সংগ্রহকারীদের জীবন, সাহস এবং বাঘের সঙ্গে তাদের সংগ্রামের কাহিনী বর্ণিত হয়েছে। এরপরে মায়াতরু শব্দটির অর্থ কী? মায়াতরু শব্দের অর্থ হলো জাদুময় বা অলৌকিক গাছ, অর্থাৎ এমন একটি গাছ যা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এবং দেখে মনে হয় যেন জাদু ঘটছে। কবিতায় গাছটিকে কখনো ভূতের মতো, কখনো ভালুকের মতো, আবার কখনো হীরের গাছের মতো মনে হয়েছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপর মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম নহন্যতে। মৈত্রেয়ী দেবীর একটি বিখ্যাত গ্রন্থ। এছাড়া তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো মং পুক্তে রবীন্দ্রনাথ এবং স্বর্গের কাছাকাছি। এরপর পরের প্রশ্ন, কবি অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? কবি মাঠে অগাধ লুটোপুটি খুঁজে পান। বিস্তারিত যদি বলে, মাঠ মানে ছুট কবিতায় কবি বলেছেন মাঠ মানে কি? অথই খুশির অগাধ লুটোপুটি, অর্থাৎ কবির কাছে মাঠ মানে অফুরন্ত আনন্দ, খেলাধুলার বা সীমাহীন সুখ। এরপরে 2-এর 5 হচ্ছে বোকা কুমির আর শিয়ালদের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান মনে হয়েছে? আমার মতে শিয়াল বোকা কুমিরের তুলনায় বেশি বুদ্ধিমান। শিয়াল তার বুদ্ধির সাহায্যে আলু, ধান এবং আখ 3বার এই কুমিরকে বোকা বানিয়ে ফসলের আসল অংশ নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে কুমির বারবার একই ভুল করে ঠকে যায়, তাই শিয়ালকে বেশি বুদ্ধিমান মনে হয়। এরপর পরের প্রশ্ন, অর্থ লেখো। 3 নম্বরের প্রশ্ন, হাজির হচ্ছে উপস্থিত, এসে পৌঁছেছে, এরকম বাক্যে যদি ব্যবহার দেখায় তোমরা শুধু অর্থটা লিখলে হবে। শিক্ষা ক্লাসে হাজির হয়েছেন। সাঁকো, ছোট কাঠো বা বাঁশের তৈরি সেতু। বাক্যে গ্রামের মানুষ খালের উপর সাঁকো দিয়ে যাতায়াত করে। তাহলে অনেকদিন মনে থাকবে। বায়নাক্য, অযথা আবদার, জেদ, অকারণ বায়না। ছোট ভাইটি নতুন খেলনার জন্য বায়নাক্য করেছিল। বায়নাক্কা। ঝাপসা, অস্পষ্ট, আবসা, পরিষ্কার দেখা যায় না এমন। আমি যদি বলি বৃষ্টির জন্য দূরের গাছগুলো ঝাপসা দেখাচ্ছিল। তো এই ছিল তোমার 2 নম্বরের উত্তর। 3 নম্বরের। এবার 4 নম্বর, দিনের বিভিন্ন সময় কবি গাছকে কোন রূপে দেখেছেন? মায়াতরু কবিতায় কবি দিনের বিভিন্ন সময় গাছকে বিভিন্ন রূপে দেখেছেন। সন্ধ্যাবেলায় গাছটিকে মনে হয়েছিল যেন 2 হাত তুলে ভূতের নাচ করছে। তারপর চাঁদ উঠলে গাছটিকে ভালুকের মতো মনে হয়েছে। বৃষ্টি শেষে চাঁদের আলোয় গাছটি যেন লক্ষ হীরার মাছের মুকুটে পরিণত হয়েছে। এরপর ভোরবেলায় সেই মাছ আর দেখা যায় না, শুধু রূপালি আলোয় ঝালর দেখা যায়। দিনের বিভিন্ন সময় কবি গাছটিকে কখনো ভূতের মতো, কখনো ভালুকের মতো, কখনো
কখনো লক্ষ হীরার মাছের পুকুরের মতো এবং ভোরবেলায় রূপালী আলোর ঝালরের মতো দেখছেন। এরপর পরের প্রশ্ন, মাঠ মানে ছুট কবিতার কবিকে শাশ্বত শব্দের অর্থ কি? মাঠ মানে ছুট কবিতার কবি শঙ্খ ঘোষ। শাশ্বত শব্দের অর্থ হলো চিরন্তন, চিরস্থায়ী, অনন্তকাল ধরে থাকা। বিস্তারিত কবি বলছেন মাঠ মানে তো সবুজ প্রাণী, শাশ্বত একদিন। এখানে শাশ্বত বলতে বোঝানো হয়েছে এমন এক আনন্দ, প্রাণশক্তি যা চিরকাল মানুষের মনে জাগ্রত থাকে। এরপর পরের প্রশ্ন, কুমির শিয়ালকে ঠকাতে কি ফন্দি এঁটেছিল? বোকা কুমিরের কথা গল্প। কুমির 3 বার শিয়ালকে ঠকানোর চেষ্টা করেছিল। প্রথমবার আলুর চাষে কুমির বলেছিল গাছের আগার অংশ সে নেবে এবং গোড়ার অংশ শিয়াল নেবে, কিন্তু আলু মাটির নিচে হয় বলে কুমির ঠকে যায়। দ্বিতীয়বার ধানের চাষে কুমির বলেছিল এবার সে গোড়ার অংশ নেবে, কিন্তু ধান গাছের আগায় থাকে, তাই আবার শিয়াল লাভবান হয়। এরপর তৃতীয়বার আখের চাষে কুমির আগেই বলে দেয় আগার অংশ সেই নেবে, কিন্তু আখের মিষ্টি অংশ নিচে থাকে, তাই বোকার কুমির প্রতারিত হয়। কুমির আলু, ধান এবং আখের শেষে কখনো আগের অংশ কখনো গোড়ার অংশ নিজের জন্য রেখে শিয়ালকে ঠকাতে চেয়েছিল, কিন্তু ফসল সম্পর্কে জ্ঞান না থাকায় সে 3 বারই শিয়ালের কাছে বোকা বনে যায়। এরপর পরের প্রশ্ন, বাক্য রচনা করো। বিশ্রী, ঝড়ে গাছটি ভেঙে যায়, তার বিশ্রী অবস্থা হয়েছিল। হাট, রবিবার আমাদের গ্রামের হাট বসে। এরপর বিপরীত শব্দ আগা, আগার বিপরীত গোড়া। আগা অর্থ উপরের অংশ বা শেষ প্রান্ত, এর বিপরীত শব্দ গোড়া অর্থাৎ নিজের অংশ বা মূল অংশ। উদাহরণ, গাছের আগা বাতাসে দুলছে, গাছের গোড়ায় জল দিতে হবে। কোমল, কঠোর বা কঠিন, ঠিক আছে। তাহলে এটা বলতে পারি কি কোমল অর্থ নরম, মৃদু বা স্নিগ্ধ। এর বিপরীত শব্দ কঠোর বা কঠিন অর্থাৎ শক্ত বা রুক্ষ। উদাহরণ, শিশুর কোমল হাতে, পাথর খুব কঠিন। এরপর পরের প্রশ্ন, লিঙ্গ পরিবর্তন। প্রবীণ, প্রবীণা, প্রবীণ বয়স্ক পুরুষ, প্রবীণা হচ্ছে বয়স্ক মহিলা। পুত্র, কন্যা, পুত্র ছেলে সন্তান, কন্যা মেয়ে সন্তান। শিব, পার্বতী, শিব দেবতা, পার্বতী শিবের পত্নী দেবী। ভূত, ভূতনী অথবা ভূত পুরুষ, ভূত। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা একটু দেখে নাও। গরমের ছুটি কেমন কাটিয়েছে জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। কোনভাবে লিখবে দেখো, প্রেরকের ঠিকানা লিখবে এখানে গ্রাম, ডাকঘর, জেলা, তারিখ 30শে জুন 2026। আমি এই চিঠিটা 30শে জুন 2026-এ তোমাদের ভিডিও করেতেছি, তাই তো এটা বলে দিছি। অনেক দিন তোমার সঙ্গে দেখা হয় না, আশা করি তুমি এবং তোমার পরিবার সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এবার গরমের ছুটিটা খুব আনন্দে কেটেছে। ছুটির শুরুতেই আমি বাবা মায়ের সঙ্গে মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে মামাতো ভাই বোনদের সঙ্গে প্রতিদিন সকাল বিকাল খেলাধুলা করেছি, গ্রামের মাঠে ক্রিকেট খেলেছি, পুকুরে সাঁতার কেটেছি, গাছ থেকে আম জাম কাঁঠাল পেড়ে খেয়েছি। ছুটির সময় প্রতিদিন কিছুক্ষণ পড়াশোনা করেছি, বাংলা, ইংরেজি এবং অঙ্কের পড়া নিয়মিত অনুশীলন করেছি। এছাড়া গ্রামের বই পড়েছি, ছবি এঁকেছি, দাদুর কাছে অনেক মজার গল্প শুনেছি। পরিবার সবার সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। এভাবে আনন্দ, খেলাধুলো, পড়াশোনার মধ্যে দিয়ে আমার গরমের ছুটি খুব সুন্দরভাবে কেটেছে। তোমার গরমের ছুটি কেমন কাটলো তা অবশ্যই আমাকে চিঠিতে লিখে জানাবে। আজ আর নয়, তোমার বাবা মাকে আমার প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিও। এটি তোমার বন্ধু সুমন। এই ছিল তোমার এই ভিডিওর আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নই ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আছে वीडियोस बनाने हैं फिल्मोरा।